এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৮৫ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা পাঠিয়েছে সৌরভ চ্যাটার্জি। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৮৫ নম্বর এপিসোডের ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম সৌরভ চ্যাটার্জি। আমি তখন নতুন চাকরিতে জয়েন করেছি, একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টসের কাজ। অফিস শহরের অন্য প্রান্তে, তাই কাছাকাছি কোথাও একটা ফ্ল্যাট নেওয়াই দরকার ছিল। ব্রোকার প্রদীপ একদিন বলল, একটা জায়গা আছে স্যার, সব দিক থেকেই ভালো, ভাড়া কম। কিন্তু আমি হাসলাম, তোমাদের সব ব্যাপারে কিন্তু থাকবেই। কিন্তু কি? প্রদীপ বলল, ওই আর কি, লোকজন টেকে না, ভাড়া নিয়ে আসে, তবে অল্প দিনেই ফ্ল্যাট ছেড়ে পালায়। এই কথাটা শুনেই আমার কৌতূহল বেড়ে গেল। জায়গাটার নাম শিবালয় অ্যাপার্টমেন্ট। 10 বছরের পুরনো 4 তলা বিল্ডিং, লিফট নেই, কিন্তু সিঁড়ি চওড়া, আলো বাতাস ঢোকে। আমি যে ফ্ল্যাটটা নিলাম সেটা 302 নম্বর ফ্ল্যাট। পুরো ফ্ল্যাটের প্রত্যেকটা ঘরই ভাড়া, তাই প্রত্যেকটা রুমের নম্বর রয়েছে। আমার ঠিক পাশেই 303 নম্বর ফ্ল্যাট। প্রদীপ বলেছিল ওটা খালি পড়ে আছে অনেক দিন। আমি তখন ওকে বললাম, খালি পড়ে আছে, আমার তো জুটে গেল ফ্ল্যাট, ব্যাস আর কি চাই। প্রথম কয়েকদিন খুব স্বাভাবিক ছিল, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, 303 নম্বর ফ্ল্যাটটার দরজা বন্ধ, কিন্তু দরজার বাইরেটায় ধুলো জমে আছে। চিঠি, কুরিয়ার সব দরজার ফাঁকে গুজে দেওয়া হয়। 301 নম্বর ফ্ল্যাটে থাকে অনুসুয়া কাকিমা। তার সঙ্গে আমার আলাপ হয়ে গেল অল্প দিনের মধ্যেই। একদিন তাকেই জিজ্ঞাসা করলাম, কাকিমা, ওই ফ্ল্যাটে, ওই 303 নম্বর ফ্ল্যাটে কেউ থাকে না কেন? তিনি এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, না, কেন, ওখানে কেউ থাকে না নাকি? না, থাকে তো, দাঁড়াও, চা করে আনি। কেমন যেন কথাটা এড়িয়ে গেলেন। তারপর চা খেয়ে তার সঙ্গে গল্পগুজব করে নিজের ঘরে ফিরে এলাম। প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল এক মঙ্গলবার রাতে। ঘড়িতে তখন প্রায় 2টো। হঠাৎ ঘুম ভেঙে গেল, শুনলাম ধূপ ধূপ শব্দ। কেউ যেন খালি পায়ে হাঁটছে। শব্দটা আসছে পাশের ফ্ল্যাট থেকে। আমি প্রথমে ভাবলাম যার ফ্ল্যাট হয়তো সে এসে গেছে, কিন্তু তারপরেই শুনলাম জল পড়ার শব্দ, বাথরুমের ট্যাপ খোলা। এরপর আবার কিছু শব্দ এলো, যেন ভারী কিছু টানা হচ্ছে। আমার গাটা কেমন শিরশির করে উঠল। তারপর এক সময় সব শব্দ থেমে যায়, একেবারে চুপচাপ। তারপর আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। পরদিন সকালে অনুসুয়া কাকিমাকে জিজ্ঞাসা করলাম, আরে কাকিমা, কালকে জানো 303 নম্বর ফ্ল্যাটে কেউ এসেছিল? তিনি থমকে গিয়ে বললেন, কেন, রাতে শব্দ হচ্ছিল বুঝি? আমি বললাম, হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু তারপর তিনি যেটা বললেন সেটা খুবই অবাক করার মতো। তিনি বললেন, তুমি ভুল শুনেছ বাবা, ওটা হয়তো আমার ফ্ল্যাট থেকেই আসছিল। আমি তো রাতে বাথরুমে উঠি, রাতে ঘুম হয় না, বয়স্ক মানুষ। তোমার কাকু তো কর্মসূত্রে বাইরে থাকে জানোই। তারপর আমি কাজে বেরিয়ে গেলাম। এরপর থেকে প্রায় প্রতিদিনই রাতে একই শব্দ হতে লাগলো। প্রথমে হাঁটার শব্দ, তারপর জল পড়ার শব্দ, তারপর কেউ যেন টেবিল সরাচ্ছে, চেয়ার সরাচ্ছে। কিন্তু দিনের বেলায় 303 নম্বর ফ্ল্যাট সম্পূর্ণ নীরব, যেন মৃত। আমি একদিন রাতে এরকম শব্দ হওয়ায় আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে পাশের দরজায় টোকা দিলাম। কোনো শব্দ নেই, কেউ দরজা খুলল না। আমাদের ফ্ল্যাটের প্রহরী হচ্ছেন রঘু বাবু। তাকে একদিন রবিবার সকালে জিজ্ঞাসা করলাম, 303 নম্বর ফ্ল্যাটে কে থাকে গো? তিনি লুকিয়ে সিগারেট খাচ্ছিলেন। আমাকে দেখে সিগারেটটা ফেলে দিতে উদ্ধত হওয়ায় আমি তাকে বললাম, আরে থাক, সিগারেট ফেলতে হবে না, খান না। আমি জিজ্ঞাসা করছিলাম, ওই 303 নম্বর ফ্ল্যাটে কেউ থাকে না? তিনি বললেন, না, ওখানে কেউ থাকে না বাবু। আমি জিজ্ঞাসা করলাম, কেন? তিনি চারপাশে তাকিয়ে গলা নামিয়ে বললেন,
কারণ ওখানে একবার যা হয়েছিল। আমি বললাম, কি হয়েছিল? তিনি বললেন, থাক, এখন থাক, আমি সন্ধেবেলায় আপনার বাড়িতে গিয়ে সব বলবো। তারপর সন্ধেবেলায় রঘুবাবু আমার ফ্ল্যাটে এলেন। তাকে আমি 1 কাপ চা আর একটা সিগারেট দিলাম। তিনি বেশ খুশি চা পেয়ে। মনে হয় তার থেকেও খুশি হয়েছিলেন একটা বড় কিং সাইজ সিগারেট দেখে। তিনি চা খেয়ে সিগারেটটা ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, যা বললেন তার আগে বলে রাখি, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তিনি বলতে আরম্ভ করলেন, প্রায় 5 বছর আগে 303 নম্বর ফ্ল্যাটে থাকত মুখার্জি পরিবার। স্বামী প্রদীপ মুখার্জি, স্ত্রী মিতা মুখার্জি, ছেলে রাহুল 12 বছর বয়স আর এক মেয়ে পিঙ্কি 8 বছর। লোকজন বলতো, আর আমিও দেখতাম, যে খুব শান্ত পরিবার, ভদ্র পরিবার যাকে বলে। রাহুল আর পিঙ্কি স্কুলে যায়, প্রদীপ মুখার্জি ভালো চাকরি করেন, মিতা বৌদিও ছিলেন অত্যন্ত অমায়িক ভদ্রমহিলা। একদিন সকালে তাদের ফ্ল্যাটে কোনো শব্দ নেই, দরজা বন্ধ। রাহুল আর পিঙ্কি স্কুল যাচ্ছে না, কেউ তাদের ফ্ল্যাট থেকে বেরোতেও দেখেনি। সবাই যে যার কাজে ব্যস্ত, তাই ব্যাপারটা কেউ গুরুত্ব দেয়নি। 2 দিন পর সেই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। পুলিশ ডাকা হয়, পুলিশ এসে দরজা ভেঙে ঢোকে। তারপর ভেতরের যা দৃশ্য, সে দৃশ্য আমি কোনোদিনও ভুলবো না। স্বামী আর স্ত্রী গলায় দড়ি দিয়ে ঝুলছে, 2টো বাচ্চা বিছানায় পড়ে আছে। পুলিশ খোঁজ নিয়ে পোস্টমর্টম করে জানতে পারে স্বামী স্ত্রী আত্মহত্যা করেছে, আর 2টো বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। গণ আত্মহত্যা, কারণ অর্থনৈতিক চাপ। রঘুবাবু ফিসফিস করে বলল, কিন্তু জানেন, লোকজন বলে ওটা আত্মহত্যা নয়, ওটা আত্মহত্যা ছিল না। আমি তখন তাকে জিজ্ঞাসা করি, তাহলে? রঘুবাবু ফিসফিস করে বলল, মিতা বৌদি বেশ কিছুদিন ধরে বলতো যে রাতে নাকি ওই ঘরে কেউ হাঁটে, কিন্তু কে দেখা যায় না। আমার বুক ঠান্ডা হয়ে গেল। তারপর রঘুবাবু নিচে চলে গেলেন। সেই দিন রাতেই আবার একই রকম শব্দ হতে লাগলো, এইবার আরো পরিষ্কার। আমি দরজার কাছে গিয়ে কান পাতলাম। কোনো সন্দেহই নেই যে শব্দটা 303 নম্বর ফ্ল্যাট থেকেই আসছে। আমি সাহস করে দরজার সামনে গেলাম, দরজায় কান পাতলাম। শুনলাম একটা ধপ করে শব্দ, যেন ভারী কিছু পড়ে গেল। তারপর দরজার ওপাশ থেকে হালকা পায়ের শব্দ। কেউ যেন হাঁটতে হাঁটতে দরজার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। আমি দম বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। আমি সদর দরজায় কান পেতে আছি, আর ঠিক দরজার ওই পারে নিশ্চয়ই কেউ দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কিছুক্ষণ পর সব চুপচাপ। সেই দিন রাত থেকে আমি স্বপ্ন দেখতে থাকি, একটা বাচ্চা ছেলে আর মেয়ে হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, তাদের মুখ বোঝা যাচ্ছে না। একদিন সাহস করে রঘুবাবুকে বললাম, দাদা, ওই 303 নম্বর ফ্ল্যাটের মাস্টার কি কার কাছে রয়েছে? রঘুবাবু অদ্ভুতভাবে বলল, আমার কাছে তো সব ঘরেরই একটা করে চাবি আছে। আমি বললাম, একদিন দিনের বেলায় ওই ফ্ল্যাটে ঢুকবো, কাউকে বলবেন না। এই কথা শুনে রঘুবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তিনি বললেন যে, আমি চাবি নিয়ে যাব, আমি আপনার ঘরে থাকব, আপনি যাবেন, আমি ওই ফ্ল্যাটে যাব না। আমি মনে মনে ভাবলাম, তাই সই, আমি যাব ওই ঘরে। দিনটা ছিল শনিবার। রঘুবাবু আমার ফ্ল্যাটে এলেন, আমাকে 303 নম্বর ফ্ল্যাটের মাস্টার কিটা হাতে দিলেন। আমি 303 নম্বর ঘরের চাবি খুলে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, ভেতরে সব ফাঁকা, কিন্তু মেঝেতে যেটা দেখলাম সেটা দেখে আমার শিরদাঁড়া দিয়ে একটা বিদ্যুৎ স্রোত খেলে গেল। মেঝের ধুলোর ওপর 4 জোড়া পায়ের ছাপ, যেন কেউ হেঁটে বেরিয়েছে। তার মধ্যে 2টো পায়ের ছাপ, নিশ্চয়ই কোনো বাচ্চার। পুরো ফ্ল্যাটটা ভালো করে দেখে নিজের ফ্ল্যাটে ফিরে এলাম। 303 নম্বর ফ্ল্যাট লক করে চাবি রঘুবাবুকে দিয়ে দিলাম। সেই দিন রাতে আমি স্পষ্ট শুনলাম পাশের ঘর থেকে একটা বাচ্চার কণ্ঠস্বর, কোনো বাচ্চা ছেলে। সে বলছে, বাবা, আলোটা জ্বালাও, আমার গলায় কি একটা বেঁধে গেছে, আমার দম বন্ধ হয়ে আসছে। শব্দটা পাশের ঘর থেকে আসছে, কিন্তু
মনে হচ্ছিল যেন আমার পাশেই কেউ দাঁড়িয়ে কথাগুলো বলছে। আমি বিছানা থেকে লাফিয়ে উঠলাম। মনে মনে ভাবলাম, ইস, যদি রঘুবাবুর কাছ থেকে চাবিটা নিয়ে রেখে দিতাম, এখন ওই ঘরে ঢুকে দেখা যেত যে কি ঘটছে ভেতরে। কিন্তু আমি বুঝতে পারলাম যে ওই আওয়াজগুলো শুধু শুধু আওয়াজ নয়, সেই আওয়াজগুলো আমাকে ধীরে ধীরে আকর্ষিত করছে। এরপর 3 দিনের জন্য আমি আসানসোলে গিয়েছিলাম একটা অফিসের কাজে। আসানসোলের অফিসে আমার এক বন্ধু ছিল অবিনাশ। কোইন্সিডেন্স বলবো নাকি কি বলবো জানি না, তার বাবা ছিলেন তন্ত্রবিদ্যায় পারদর্শী। অবিনাশের বাড়িতে একদিন রাতের খাবারের নেমন্তন্ন ছিল। আমি আগে থেকেই জানতাম যে অবিনাশের বাবা স্নেহাশিস বাবু তন্ত্রবিদ্যায় পারদর্শী, তাই তাকে আমার পাশের ফ্ল্যাটের কথা পুঙ্খানুপুঙ্খভাবে জানালাম। তিনি শুনে খুব অবাক হলেন। তিনি বললেন, যা বুঝছি এরা তোমাকে আকর্ষিত করছে ঠিকই, অপঘাতে মরেছিল তো 4 জন, তাদের অতৃপ্ত প্রেতাত্মা সেই ফ্ল্যাটেই রয়ে গেছে। তবে এটা নিশ্চিত ওরা তোমাকে একবার না একবার দেখা দেবেই। আমি বললাম, মানে তারা কি আমার ফ্ল্যাটে ঢুকে পড়বে? ঘটনা তো যা ঘটে পাশের রুমে। স্নেহাশিস বাবু হেসে বললেন, আরে ওদের কি আর কোথাও আসতে যেতে বাধা আছে? তবে আমি একটা তোমাকে কবচ দিয়ে রাখছি, যাতে যদি ওরা তোমাকে দেখা দেয়ও তোমার যেন কোনো ক্ষতি না হয়। এই বলে তিনি আমাকে একটা কবচ দেন। তিনি বললেন, কামাখ্যা মায়ের নাম নিয়ে কালকে স্নান করে ধারণ করে নিও। আর আমি তাই করি। কলকাতায় যেদিন ফিরি অপেক্ষা করি রাত হবার। তাহলে কি সত্যি তারা আমাকে দেখা দেবে? সেই দিন 301 নম্বর ঘরের কাকিমা, যার নাম অনুসুয়া, যার কথা ঘটনায় আগে বলেছি, তার হঠাৎ শরীর খারাপ করেছিল। তিনি আমাকে ফোন করে ডাকলেন আর বললেন একটা ওষুধ এনে দিতে। তখন রাত অনেকটাই হয়ে গেছে, কিন্তু তিনি একা থাকেন, অগত্যা আমাকে ওষুধ আনতে বেরোতেই হলো। আমি তাকে ওষুধ এনে দিয়ে তাকে ওষুধ খাইয়ে তারপর নিজের ফ্ল্যাটে ঢুকতে যাব। আমি দেখি 303 নম্বর ফ্ল্যাটের দরজাটা হালকা ফাঁক করা। কি ব্যাপার? ওই ঘরে কে ঢুকেছে? ওই ঘর তো তালা থাকে, চাবি থাকে রঘুবাবুর কাছে। আমি আস্তে আস্তে 303 নম্বর ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে দাঁড়াই। তারপর আস্তে করে দরজাটায় হাত দিয়ে ঠেলা দিই, আর তাতে দরজাটা ক্যাঁচ করে একটা আওয়াজ করে অল্প খুলে যায়। সঙ্গে সঙ্গে করিডোরের লাইটগুলো জ্বলতে নিভতে আরম্ভ করে। আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর তারই মধ্যে আমি দেখতে পাই 303 নম্বর ফ্ল্যাটের মধ্যে 4-4টে অবয়ব দাঁড়িয়ে রয়েছে। একটা মহিলা, একজন পুরুষ, একটা ছোট বাচ্চা মেয়ে আর একটা বাচ্চা ছেলে। আমি চিৎকার করে উঠি আর সেখান থেকে দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি রঘুবাবু আমার চোখে মুখে জল ছেটাচ্ছে। পাশেই দাঁড়িয়ে আছে অনুসুয়া কাকিমা। তারা দুজনেই আমাকে বলে, আরে বাবা, তোমার কি হয়েছিল? আমি তাদের দুজনকেই 303 নম্বর ফ্ল্যাটের দিকে দেখাই। আমি বলি, ওই ফ্ল্যাটের দরজা খোলা কেন? ওরা কে? কিন্তু 303 নম্বর ফ্ল্যাটের দরজা তালা দেওয়া, বন্ধ। রঘুবাবু বললেন, আরে 303 নম্বর ফ্ল্যাটে কে ঢুকবে? দরজা খোলা থাকবে কিভাবে? চাবি তো আমার কাছে। তারপর ওরা আমাকে ধরাধরি করে ঘরে এনে শুইয়ে দেয়। সেই রাতটা আমি রঘুবাবুকে বলেছিলাম আমার ফ্ল্যাটেই থাকতে। তিনি মানা করেননি। আর ঠিক পরদিনই আমি সেই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে যাই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। সৌরভ আমাদেরকে পাঠিয়েছে। দারুণ দারুণ একটা ঘটনা। এরকম ঘটনা প্রেতপক্ষে আগে এসছে ঠিকই, কিন্তু ঘটনা ঘটনাই হয়। একই রকম ঘটনা, একই ধরনের ঘটনা একাধিকভাবে বিভিন্ন লোকের সাথে ঘটতেই পারে। 4 জন মানুষ ওই ঘরে আত্মহত্যা করেছিল। আর এটা তো খুবই স্বাভাবিক যে তাদের অতৃপ্ত প্রেতাত্মা সেখানেই থেকে গেছে। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর আজকের মতো এখানেই এপিসোড শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।